আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে। উদ্ভিদ শারীরতত্ত্বের প্রথম কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। উদ্ভিদ শারীরতত্ত্ব অথবা প্ল্যান্ট ফিজিওলজি এর জনক হচ্ছে স্টিফেন হেলস। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কে? স্টিফেন হেলস। এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। এরপর আমরা আলোচনা করব আজকে খনিজ লবণ পরিশোষণ টপিক নিয়ে। দেখো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি? উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টি। কয়টি? 17টি। দেখো, এর মধ্যে ম্যাক্রোমোল হচ্ছে 9টি এবং মাইক্রোমোল হচ্ছে 8টি। ম্যাক্রোমোল কি? বেশি পরিমাণ লাগে, তার জন্য বেশি, সেটা হচ্ছে 9টি। আর মাইক্রোমোল কি? কম লাগে, আর সেটা হচ্ছে 8টি। দেখো, এখন আমরা ম্যাক্রোমৌল মনে রাখার একটা ছন্দ পড়ব, সেটা হচ্ছে মজার চপস কালকে নিও। মজার ম থেকে ম্যাগনেসিয়াম, চপচের প্রতিটা থেকে একটা করে মৌল আসবে। সি থেকে কার্বন, এস থেকে হাইড্রোজেন, ও থেকে অক্সিজেন, পি থেকে ফসফরাস, এস থেকে সালফার। কালকের কা থেকে ক্যালসিয়াম, প থেকে পটাশিয়াম এবং নিয়ন ন থেকে নাইট্রোজেন। এখন আমরা দেখব লবণ পরিশোষণের অধিক কার্যক্ষম হচ্ছে মূলরোম বা মূলের অগ্রভাগের কোষ। লবণ পরিশোষণ অধিক কার্যক্ষম কি? মূলরোম। আর লবণ কী হিসাবে শোষণ হয়? আয়ন হিসাবে। তারপর যে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে দ্রুত গতিতে শোষিত হয় কোন দুটি এবং সবচেয়ে মন্থর গতিতে। আমরা দ্রুত গতিতে শোষিত হয় মনে রাখবো পটাশিয়াম এবং নাইট্রেট এবং সবচেয়ে মন্থর গতিতে হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং সালফেট 2-। দেখো, তারপর কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন বাদে বাকি উপাদান মাটি হতে শোষণ করে। উদ্ভিদ কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন বাদে বাকি সব উপাদান মাটি হতে শোষণ করে। এই প্রশ্নটা খুব আসে। তারপর আমরা কিছু মৌল দেখব যেটা কি গঠনের জন্য সাহায্য করে। যেমন দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল অণু গঠনের জন্য সাহায্য করে। ম্যাগনেসিয়াম কি? ক্লোরোফিল অণু গঠনে সাহায্য করে। তারপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কি? ফটোসিনথেসিসের জন্য। তারপর হচ্ছে ফসফরাস, হচ্ছে কি? পাতা ও ফল ঝরে পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফসফরাসের কারণে কি হয়? পাতা ও ফল ঝরে পড়ে। সিলিকন হচ্ছে ঘাসের জন্য এবং সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য। সোডিয়াম C4 উদ্ভিদ। আর কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোবাল্ট কি? নাইট্রোজেন ফিক্সিং। এবং আয়োডিন, এটা কি? সামুদ্রিক শৈবালের জন্য। আমরা জানি যে আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। এখান থেকে আমরা মনে রাখবো ক্লোরিন, তারপর ফসফরাস হচ্ছে সিলিকন, আর সোডিয়াম এবং কোবাল্ট, এগুলো একটু বেশি মনে রাখবো। এরপর আমরা দেখব যে আয়ন এক্সচেঞ্জের জন্য যে দুটি মতবাদ রয়েছে, সেটা আয়ন এক্সচেঞ্জের জন্য দুটি মতবাদ রয়েছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ অথবা কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ। ক্ষেত্রে প্রথমে কার্বন ডাইঅক্সাইড ও পানি মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড পুনরায় ভেঙে হাইড্রোজেন প্লাস প্রোটন এবং SCO3- গঠন করে। এখানে ক্যাটায়ন দিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে অ্যানায়ন গঠিত হয়। হাইড্রোজেন বের হয়ে গেলে পটাশিয়াম প্রবেশ করে। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ বা ক্যাটায়ন বিনিময় মতবাদ। আমরা এটা মনে রাখবো, আয়ন এক্সচেঞ্জ মতবাদ দুটি কি? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ এবং আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ অথবা ক্যাটায়ন বিনিময় মতবাদ। এরপর আমরা দেখব যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এবার আমরা সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য দেখব। দেখো, সক্রিয় নামের ভিতরে লুকিয়ে আছে এর কিছু বৈশিষ্ট্য। সক্রিয় মানে কি? শক্তি লাগবে। নিষ্ক্রিয়তে শক্তি লাগবে না। তারপর হচ্ছে ঘনত্বায়নের বিপরীত। ঘনত্বায়নের বিপরীত বলতে বোঝা হচ্ছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে, আর এটা হচ্ছে ঘনত্বের দিকে। আর সক্রিয়তে শোষণ হার বেশি আর নিষ্ক্রিয়তে হচ্ছে স্বাভাবিক। সক্রিয়তে ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ একই সাথে হয়, কিন্তু নিষ্ক্রিয়তে আলাদা সময় হয়, ভিন্ন। এক ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে শোষণ হয় না। সক্রিয়তে এনজাইমের দরকার আছে, ভূমিকা রয়েছে, এবং নিষ্ক্রিয়তে এনজাইমের কোনো ভূমিকা নেই। এবং খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ আমরা একটা নোট এটা মনে রাখবো যে বৃদ্ধি অঞ্চল বাদে সব হচ্ছে সমানুপাতিক।
বৃদ্ধি অঞ্চল বাদে সব কি সমানুপাতিক। দেখো সেটা আমরা মনে রাখবো যে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, রাসায়নিক বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া, বৃদ্ধি অঞ্চল। বৃদ্ধি অঞ্চল বাদে সব হচ্ছে সমানুপাতিক। এখন দেখবো আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন আয়নের উপস্থিতি পটাশিয়ামের আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। তারপর দেখো যে পটাশিয়াম আয়ন যদি বেড়ে যায় তাহলে হৃদক্রিয়া যন্ত্রের ক্রিয়া কি বন্ধ হয়ে যাবে। পটাশিয়াম আয়ন বেড়ে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারপর আমরা দেখব হচ্ছে সক্রিয় লবণ পরিশোষণ। সক্রিয় লবণ পরিশোষণ এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসে, তো সেটা হচ্ছে যে সক্রিয় লবণ পরিশোষণ কয়টি বাহক আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত, এবং সেটা হচ্ছে 3টি। একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, একটা হচ্ছে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। আমরা এখানে শুধু নাম করা মনে রাখবো যে আয়ন বাহক ধারণা বা সক্রিয় লবণ পরিশোষণের যে 3টি মতবাদ রয়েছে সেটা। লুন্ডেগর মতবাদকে কী বলা হয়? সাইটোক্রোম পাম্প মতবাদ। লুন্ডেগর মতবাদকে কী বলা হয়? সাইটোক্রোম পাম্প মতবাদ। এটা কোন এনজাইম থাকে? ডিহাইড্রোজিনেস এনজাইম। এটা মনে রাখবো, ডিহাইড্রোজিনেস এনজাইম। আরেকটা হচ্ছে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট। এটাতে কোন এনজাইম দরকার হয়? এটা হচ্ছে এটিপিএস এনজাইম। কেমিওসমেটিক মডেল কে দিয়েছে? পিটার মিচেল। এটা খুব গুরুত্বপূর্ণ যে কেমিওসমেটিক মডেল কে দিয়েছেন? কেমিওসমেটিক মডেল দিয়েছেন পিটার মিচেল। তারপর হচ্ছে লেসিথিন বাহক ধারণা, এটা দিচ্ছে ক্লার্ক। লেসিথিন বাহক ধারণা দিচ্ছে কে? ক্লার্ক। এটা হচ্ছে লেসিথিন নামক ফসফোলিপিড আয়ন থাকে। তারপর আমরা দেখব যে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। নিষ্ক্রিয় লবণ পরিশোষণের কয়টি মতবাদ রয়েছে? 4টি। আমরা এটা এভাবে মনে রাখবো যে নিষ্ক্রিয় লবণ পরিশোষণের মতবাদ হচ্ছে ব্যাপন, ব্যাপক, আয়ন, ডোনান। কীভাবে মনে রাখবো? নাম প্রথম আমরা মনে রাখবো ব্যাপন, ব্যাপক, আয়ন, ডোনান। এখান থেকে শুধু আয়ন বিনিময় মতবাদের ভিতর থেকে আমরা শুধু দেখব যে ভিতরে কি প্রবেশ করলে বাইরে কি বের হয়ে আসে। প্রথম দেখো ব্যাপন মতবাদ কে দিয়েছে? ব্যাপন মতবাদ দিয়েছে হোপ অ্যান্ড স্টিভেন্স। ব্যাপন মতবাদ কে দিয়েছে? হোপ অ্যান্ড স্টিভেন্স। শুধু নামটা মুখস্থ রাখবে। তারপর দেখো আয়ন বিনিময় মতবাদ, এটা মাস্ট মুখস্থ রাখতেই হবে। দেখো এখানে যে কোষ ঝিল্লির ভিতরের দ্রবণ এবং বাইরের দ্রবণের ক্ষেত্রে বলা হয়েছে যে হাইড্রোজেন যদি প্রবেশ করে তাহলে কি পটাশিয়াম বের হয়ে যাবে, এবং ওএইচ মাইনাস যদি প্রবেশ করে তাহলে সিএল মাইনাস অ্যানায়ন বের হয়ে যাবে। আবার এটার উল্টো হতে পারে যে পটাশিয়াম যদি প্রবেশ করে তাহলে হাইড্রোজেন বের হয়ে যাবে, এবং সিএল প্রবেশ করলে ওএইচ বের হয়ে যাবে। ক্যাটায়ন থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে অ্যানায়ন। তারপরে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না। এই মতবাদটি কে দিয়েছে? ডেভলিন, পান্ডে ও সিনহা। কে দিয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ যে ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না, এই মতবাদটি কে দিয়েছে? হচ্ছে ডেভলিন, পান্ডে ও সিনহা। তারপর আমরা দেখব ব্যাপক প্রবাহ মতবাদ। এখানে দিয়েছে, এই মতবাদ দিয়েছে কে? হিলমো আর ক্রামেন। এবং ডোনান সাম্যাবস্থা মতবাদ কে দিয়েছে? এফজি ডোনান। পরবর্তী ক্লাসে আমরা প্রস্বেদন টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের শিখতে খুব সাহায্য করেছে। যদি ক্লাসের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এটা নোট করে তোমরা মুখস্থ করবে। সকলকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য।